আইপিএল সম্প্রচার বন্ধ ইস্যুতে ভারত বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েন হলেও অর্থ বাণিজ্যে তার প্রভাব পড়বে না বলে আবারও জোর দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর জ্বালানি উপদেষ্টা বললেন, আইপিএল ইস্যু ভারতই শুরু করেছে আর বাংলাদেশ সঠিক প্রতিক্রিয়া দেখিয়েছে। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এসব কথা জানান তারা। শারমিন নীরার রিপোর্ট। সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল বাংলাদেশের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন বাকি আছে প্রায় 1 মাস, তখন এই সিদ্ধান্তে ভারত ও বাংলাদেশের সম্পর্কে কি প্রভাব পড়তে পারে জানতে চাওয়া অর্থ উপদেষ্টার কাছে। জবাবে তিনি বলেন, শুরুটা করেছে ভারত, তবে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন হলেও অর্থ বাণিজ্যে এর প্রভাব পড়বে না। আমার দিক থেকে আমি দেখছি না যে এটা আপনার অর্থনৈতিক হিসেবে যেটা দরকার আমাদের, এবং যেটা আমরা একদম রেশনাল ওয়েতে ডিসিশন যেগুলো নিচ্ছি সেটা অর্থনীতির সাথে আমার মনে হয় অ্যাটলিস্ট আমাদের পারচেজের ব্যাপারে এগুলো আমাদের প্রভাব পড়বে। বাংলাদেশ থেকে করা হয় নাই, এটা আপনি স্বীকার করবেন। শুরুটা বাংলাদেশ একটা স্পোর্টস, তাদেরকে আমরা অ্যাম্বাসেডার বলি, তাই না? আর আমাদের যে কোনো স্পোর্টস অ্যাম্বাসেডার যেমন, অতএব এটা তো একজন ভালো প্লেয়ার, একটা বিখ্যাত প্লেয়ার যাবে, এবং যারা নিয়েছে তারা টেকনিক্যাল রিজনে করে দয়া দাক্ষিণ্য করে তো তাকে নেওয়া হয় নাই। অতএব সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া একটা কারণে সেটা তো খুব আনফর্চুনেট। এটা সিকুয়েল যেটা হয়েছে এইগুলো, সেটা আনফর্চুনেট। আমি বলি এটা দুঃখজনক, এটা দুই দেশের জন্য কারোর জন্য ভালো। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সচিবালয়ের সাংবাদিকরা আরও জানতে চান জ্বালানি উপদেষ্টার কাছে। জবাবে তিনি বলেন, বাংলাদেশ সঠিক প্রতিক্রিয়া দেখিয়েছে। I think that our response have been robust and appropriate, এবং এটা কিন্তু দেখবেন, এটা কিন্তু ওদেরকেও ভাবাচ্ছে। আমরা যেটা আশা করি যে দুই পক্ষ মানে প্রধানত ওখান থেকে যেখান থেকে এটা শুরু হয়েছে সেখানে শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা খেলা চালিয়ে যেতে পারবো। মূল্যস্ফীতি নভেম্বরের চেয়ে ডিসেম্বরে আরো বেড়েছে, কি বলছেন অর্থ উপদেষ্টা? কি কি কম্পোনেন্টগুলো বেড়েছে আমরা বলেছি একটু এক্সামিন করে দেখতে, এটা কোন কোন জায়গায় বেড়েছে, করে সংবেদনশীল যেগুলো সেগুলো আমরা ডেফিনেটলি আমরা এই জন্য কিছু অর্ডার দিলাম, মসুর ডাল এটা সেটা। এনবিআরকে 2 ভাগে ভাগ করার কাজ এই সরকারের আমলেই সম্পন্ন হবে, প্রশ্নের জবাবে বলেন অর্থ উপদেষ্টা। এদিন ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদে তেল ও ডাল কেনার অনুমোদন দেওয়া হয়। শারমিন নীরা, 71, ঢাকা। মনোনয়ন যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে এনসিপি ও ইসলামী আন্দোলন। মঙ্গলবার দল দুটির প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন। পরে নেতারা সাজানো নির্বাচন হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন। এদিকে মনোনয়ন নিয়ে আপিলের দ্বিতীয় দিনে 164টি আবেদন জমা হয়েছে। ফারজানা আক্তারের প্রতিবেদন। মনোনয়ন বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে, নির্বাচনী দৌড়ে টিকে থাকতে তারা আপিল করছেন নির্বাচন কমিশনে। প্রথম দুদিনে প্রার্থিতা ফিরে পেতে ও বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন নথিভুক্ত হয়েছে 164টি। হলফনামায় ভুল, ঋণখেলাপি বা সমর্থকদের স্বাক্ষরে গরমিল এমন নানা অজুহাতে বাদ পড়া প্রার্থীরা এখন নির্বাচন কমিশনের এজলাসে ন্যায় বিচারের প্রতীক্ষায়। প্রার্থীকে ঘাট ধরে ধাক্কা দিয়ে পর্যন্ত বের করে দেওয়া হচ্ছে। মনোনয়ন রিটার্নিং অফিসার দেখা যাচ্ছে ওই 2, 3, 4টে মামলার এখনো ক্লিয়ারেন্স পাইনি, সেগুলোরও হয়ে যাচ্ছে, বৈধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, নির্বাচনের পরিবেশ যতটুকু আছে অতটুকু ক্লিয়ার না। আমরা ভালো নির্বাচন পরিবেশ আমরা চাচ্ছি। এদিন প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। তার অভিযোগ, মনোনয়ন যাচাই বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তারা পক্ষপাত করেছেন। একতরফা এবং পক্ষপাতিত্বের পরিচয় আমরা দেখেছি। এই দুটি আসন স্পেসিফিকলি আমাদের, এবং এর বাইরেও আমরা অন্তত আরও 100টি উদাহরণ আছে, আপনারাই কাভার করেছেন, মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। এবং খুব ন্যাক্কারজনকভাবে আমরা দেখেছি এক জায়গায় একজন স্বতন্ত্র প্রার্থীকে ইভেন সরকারি অফিসেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো ঘটনা মানিকগঞ্জে আমরা দেখেছি। আবারও কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি, আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না, আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো। সিসির সাথে দেখা করে একই অভিযোগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশও। আমাদের তো শঙ্কা আছে, কারণ আমরা যেমন প্রত্যাশা করেছিলাম লেভেল প্লেইং ফিল্ড, আমরা বলেছি প্রশাসনের মধ্যেও একদিকে হেলে গেছে, সেটাও আছে মাঠ প্রশাসনে, এবং রাজনৈতিক দলগুলো যেভাবে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সহমর্মিতা
একটা পরিবেশ থাকা দরকার, এটাও কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় হচ্ছে। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ এখনো নিশ্চিত হয়নি বলে অভিযোগ দুই দলের। তবে এসব বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলেনি নির্বাচন কমিশন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। শোকের আবহের মাঝে মাঝেই নির্বাচন নিয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার তার 2 নির্বাচনী আসন নিয়ে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সাথে আলোচনা করেন তিনি। পরে নেতারা জানান, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে দলের করণীয় নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। নির্বাচনের বাকি আর মাত্র 1 মাসেরও কিছু বেশি সময়। 12 ফেব্রুয়ারি ম্যান্ডেট জানাবে ভোটাররা। এই নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন তারেক রহমান। প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা 17 ও বগুড়া 6 আসন থেকে। এদিন বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। পরে নেতারা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নানান দিক নিয়ে কথা হয়েছে। সাংগঠনিক কি অবস্থা আছে না আছে দেখতেছেন, কারণ উনি এই তৃণমূল পর্যন্ত হয়তো সরাসরি কথা বলতে পারেননি এতদিন। এখন যেহেতু উনি সশরীরে আসছেন এখানে উপস্থিত, উনি সরাসরি তৃণমূল দিয়ে। এবং দ্বিতীয় কথা হচ্ছে 22 থেকে যে নির্বাচন প্রচারণা যখন শুরু হয়ে যাবে তখন উনি আর সাংগঠনিক কাজ করার মতো পরিস্থিতি থাকবে না। এটা তো আমাদের চলমান একটা কর্মসূচি। এটা হলো যে সংগঠনকে গতিশীল করা, সংগঠনে কোথাও কোনো দুর্বলতা থাকলে সেগুলোকে ঠিক করা এবং সাংগঠনিক কার্যক্রমগুলোকে জোরদার করা, মূলত এগুলোটাই নিয়ে বসা। যুবদল ও ছাত্রদলের নেতারাও ছিলেন এই মতবিনিময়ে। সংগঠন দুটির নেতারা জানান, শীর্ষ নেতার কাছ থেকে দিক নির্দেশনা পেয়েছেন তারা। এই নেতাকর্মীরা যে ক্যাম্পেইন করার পরে কি কি সমস্যাগুলো ভোটাররা বলেছেন সেটির বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন। সামনে যেহেতু নির্বাচনের প্রসঙ্গ তো আসবেই, কিন্তু এটা মূলত সাংগঠনিক একটা মতবিনিময় সভা ছিল। এদিকে সঙ্গীত শিল্পী আসিফ আকবর গুলশানের শোক জানাতে এসে আগামীতে আবারও বিএনপির হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বিএনপি যদি মনে করে যে আমাকে তাদের কাজে লাগবে ডাকবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। ঋণের নামে 615 কোটি 75 লাখ টাকা আত্মসাতের মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ 30 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। মঙ্গলবার এই তথ্য জানায় দুদক মহাপরিচালক। এছাড়া বিজ্ঞাপন প্রচারের নামে টাকা পাচারের প্রমাণ পাওয়ায় প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান HBM ইকবাল সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। এক্সিম ব্যাংক থেকে 615 কোটি 75 লাখ টাকা ঋণ নিয়ে বিভিন্ন কৌশলে আত্মসাতের অভিযোগে গত আগস্টে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার সহ 30 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। আত্মসাৎ এবং আত্মসাৎ পরবর্তীতে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অপরাধে ইতিপূর্বে দাখিলকৃত প্রতিবেদনে এজাহার নামীয় আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়। এজাহার নামীয় সকল আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন বিজ্ঞাপন প্রচারের নামে 8 কোটি 17 লাখ টাকা পাচারের প্রমাণ পাওয়ায় প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান HBM ইকবাল সহ 15 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। 8 কোটি 17 লক্ষ টাকা আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5(2) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় 5টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সম্পদ বিবরণী দাখিল না করায় বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লার বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 2 দশকে এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় হল ছাত্র সংসদ নির্বাচন। মঙ্গলবার সকাল 9টা থেকে শুরু হয়ে বিকাল 3টা পর্যন্ত মোট 39টি কেন্দ্রে টানা ভোট গ্রহণ চলে। এখন চলছে গণনার প্রক্রিয়া। এদিকে ভোটের পরিবেশ এবং নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন, যুক্ত হচ্ছি তার সাথে।
নাদিয়া, ভোট গণনা শেষ হতে আর কেমন সময় লাগতে পারে এবং ভোট গ্রহণ পরবর্তী পরিবেশটা এই মুহূর্তে সেখানে কেমন দেখছেন এবং প্রার্থী ও শিক্ষার্থীরা কি বলছেন, তারা কতটা সন্তুষ্ট এই নির্বাচন নিয়ে? ধন্যবাদ। আসলে ভোট গ্রহণ ভোট গ্রহণ নয়, ভোট গণনা শুরু হওয়ার কথা ছিল। ভোট গণনা শুরুও হয়েছিল, একেবারে যখন শুরু হয়েছে তারপরে আসলে এখানে টিচারদের বসার যে ব্যবস্থাপনা সেটি করা যাচ্ছিল না, কেননা ভেতরে অনেক শিক্ষার্থী তারা বসেছিলেন এবং সেই কারণে কিন্তু এই জায়গাটিতে যারা ছিলেন তারা যারা প্রার্থীর লোকজন এবং অন্যান্য সেক্টরে যারা রয়েছেন পুলিশ এজেন্ট সহ তাদের অনেকে বাইরে বেরিয়ে গিয়ে পরে আবার যাচাই সাপেক্ষে ভেতরে ঢোকানোর কথা বলেছেন। এই মুহূর্তে এখানে শুধু গণমাধ্যম এবং শিক্ষক যারা তারা রয়েছেন। তো এই জায়গাটিতে তাদের অবস্থান রয়েছে। এই অংশটির মধ্যে এর বাকি ব্যবস্থাপনাগুলো শেষ হলে এবং বাকিদের যাদেরকে বাইরে পাঠানো হয়েছে প্রার্থী সহ অন্যান্যরা তাদেরকে এখানে ভেতরে পাঠানো কিছুটা হয়েছে। বাকি যেই ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো চেক করে ঢোকানোর পরে ভোটের গণনা শুরু হবে। কাজেই বলা যায় একটি লম্বা সময় ভোট গ্রহণের জন্য ঝুলে গেল এবং সেই ভোট গ্রহণের প্রক্রিয়াটি যদি আমি দেখিয়ে দিই, ভোট গণনার প্রক্রিয়াটি আমার পেছনের এই অংশটিতে ভোট গণনার কাজটি চলবে। এখানে একটি সিসি ক্যামেরার মাধ্যমে বিগ স্ক্রিন বসানো হয়েছে এবং একদম এই যে বক্সগুলো রয়েছে এই বক্সের পেছনের দিকটিতে আসলে ভোটের যে গণনা অর্থাৎ হল ভিত্তিক একটি একটি করে বক্স নিয়ে গণনা শুরু করা হবে এবং জানানো হয়েছে যেগুলো শুধুমাত্র ক্রস দেওয়া আছে সেগুলোকে নেওয়া হবে, বাকিগুলোকে বাতিল বলে গণ্য করা হবে। এই মুহূর্তে যে ব্যবস্থাপনাটি রয়েছে, যেটি বলছিলাম যে গেটের ব্যবস্থাপনাটি করাটি কিন্তু বেশ কঠিন হচ্ছে। শিক্ষার্থী বা যারা অনেকে প্রার্থীরা রয়েছেন তাদেরকে একে একে যাচাই করে ঢোকানো এটি একটি সময় সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং যারা 3টা থেকে আসলে ভোট গণনা শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখন বাজে এরই মধ্যে প্রায় 7:15। এখনো পর্যন্ত তারা গণনা আসলে শুরু করতে পারেনি, শেষ কখন করতে পারবেন এটি নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। কাজেই এটি লম্বা সময়ের একটি প্রক্রিয়া। আমরা যেটি দেখেছিলাম ডাকসু বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও যেটি দেখেছিলাম একই রকম অবস্থায় প্রায় দেখা যাচ্ছে এখানে শুরু হচ্ছে, লম্বা একটা সময় লেগে যাবে বলে মনে হচ্ছে এবং এখানে যে 39টি কেন্দ্রে 178টি বুথে ভোট গ্রহণ শেষ হয়েছিল সেই ভোট গ্রহণের মধ্যে থেকে কিন্তু সব মিলিয়ে 4টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে 157 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 16,500 প্রার্থী জনের 16,500-এর মতন বা তারও বেশি আসলে ভোটার রয়েছেন এবং 65% ভোট পড়েছে কেন্দ্রীয়তে এবং হল সংসদে পড়েছে 77%। কাজে লম্বা সময় ভোটের গণনাটি চলবে বলে আমরা ধরে নিচ্ছি এবং আমরা এরপরে যখন ভোট গণনা আবার শুরু হবে আমরা আশা করি আপনাদেরকে আবার আপডেট জানিয়ে দিতে পারবো। ততক্ষণ পর্যন্ত যে অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ভোটের গণনাটি এই মুহূর্তে। জি নাদিয়া, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনি থাকুন সেখানে, যেমনটি আপনি বলছিলেন যে ভোট গণনা শেষ হতে বেশ লম্বা একটা সময় লাগবে। আমরা তখন নিশ্চয়ই আপনার সাথে আবারও যুক্ত হব এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকদের সেখানকার সবশেষ আপডেট জানাবো। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় হল ছাত্র সংসদ নির্বাচনের আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সেখান থেকে নাদিয়া শারমিন। রাজনৈতিক কারণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, আর এর নির্দেশদাতা মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। মঙ্গলবার এই দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা জানায় এই মামলায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। মামুন হোসেনের প্রতিবেদন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড কোনো তাৎক্ষণিক ক্ষোভ বা ব্যক্তিগত বিরোধের জের নয়, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। দীর্ঘ তদন্ত শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছে আদর্শিক ভিন্নতা এবং আওয়ামী লীগ বিরোধী সোচ্চার অবস্থানের কারণেই তাকে টার্গেট করা হয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। তদন্তে উঠে এসেছে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মিরপুরের বিতর্কিত সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের
আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। অভিযোগপত্রে আসামি করা হয়েছে 17 জনকে। এর মধ্যে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ সহ 5 জন এখনো ধরাছোঁয়ার বাইরে। গ্রেপ্তার আছে 12 জন। 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120-এর বি, 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। এদিকে মূল অভিযুক্ত ফয়সালের ফেসবুকে প্রকাশিত ভিডিও বার্তা নিয়ে চলছে নানা আলোচনা। তবে ডিবি প্রধানের দাবি, হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অকাট্য ও ডিজিটাল প্রমাণ মিলেছে। ধন্যবাদ সবাইকে। মামুন হুসাইন, 71, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় থানায় জমা রাখা লুট হওয়া অস্ত্রসহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গত 4 জানুয়ারি তাদের ধরা হয়। মঙ্গলবার র্যাব জানায়, সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার হওয়া পিস্তলটি জার্মানির তৈরি, আর এটি থানায় জমা রাখা ছিল। গ্রেফতারকৃতরা হলেন রিপন, জুয়েল, জাহিদ ও বাবা আরমান। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানী সহ সারা দেশের থানা থেকে অস্ত্র লুট করা হয়। এ সময় পুলিশের হেফাজতে থাকা ব্যক্তিগত অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা, আর এসব অস্ত্রই এখন ব্যবহার করছে সন্ত্রাসীরা। গেল 4 জানুয়ারি রাজধানীর পল্লবী এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় র্যাবের হাতে আটক হয় 4 জন। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ জার্মানের তৈরি .32 রিভলভার উদ্ধার করে র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 4-এর একটি আভিযানিক দল তাৎক্ষণিকভাবে আমরা সেখানে যাই এবং আমরা সেখানে পল্লবী থানাধীন আরমান কমিউনিটি লার্নিং সেন্টারের সামনে আমরা পৌঁছানোর পর আমরা খবর পাই যে এখানে একটি নির্মাণাধীন 5তলা ভবন আছে। সেই ভবনের 4 তলায় ডাকাতরা বসে ডাকাতির পরিকল্পনা করছে এবং তারা ওখানে প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও জানান, জব্দ করা রিভলভারটি থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্র। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও ছিনতাইয়ের কাজে এই অস্ত্র ব্যবহার করত অভিযুক্তরা। নির্বাচনের আগে পুরো মিরপুর ডিভিশন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে অধিক্ষেত্র আছে, সেই অধিক্ষেত্রে যতগুলো অবৈধ অস্ত্র এবং এ ধরনের চিহ্নিত সন্ত্রাসী আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আমাদের কাছে অনেক চাঞ্চল্যকর তথ্য আছে যেগুলো আমরা কাজ করছি, এজন্য আমরা আপনাদেরকে বিস্তারিত শেয়ার করতে পারছি না। রাতের আধারে আপনার কালশি ফ্লাইওভার বা বিভিন্ন ফ্লাইওভারে অনেক সময় যে মোটরসাইকেল আরোহী এদেরও অনেক ছিনতাই হয়, যেটা সুতা পার্টি, তাদের সঙ্গে এদের একটা সম্পৃক্ততা আমি পেয়েছি। আটককৃতদের বিরুদ্ধে 2017 সালেই মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানায় র্যাব। সাজিদ সরকার, 71, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবতে শুরু করেছেন সাভারের নারীরা। তারা চান ভোট হবে সুষ্ঠু সুন্দর পরিবেশে। বিগত দিনের মতো রাতের ভোট এবার দেখতে চান না তারা। স্কুল কলেজ থেকে শুরু করে সব শ্রেণী পেশার নারীরা আশা নিরাপদ পরিবেশ, টেকসই উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা। তারা এমন প্রতিনিধি নির্বাচন করতে চান যিনি দেশ ও সমাজের উন্নয়নে কাজ করবেন। রায়ান বিন আমিনের প্রতিবেদনে জানব সাভারের নারীদের নির্বাচনী ভাবনা। সাভারের প্রতিটি এলাকায় বইছে নির্বাচনী উত্তাপ। পোস্টার, সভা সমাবেশে জমে উঠেছে মাঠ। এই উত্তাপের বাইরে নেই নারীরা। সব শ্রেণী পেশার নারীরা চাইছেন এবার ভোট হবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে। বিগত বছরগুলোতে দেখা গেছে যে ভোট চুরি হয়, ব্যালট পেপার চুরি হয়ে যায়। ভোট কেন্দ্রে যাওয়ার আগে আমার ভোট কেউ দিয়ে দিয়েছে, এরকম নির্বাচন যাতে এবার না হয়। এবার আমাদের খুব আগ্রহ যে আমরা ফেয়ার ভাবে যাতে নির্বাচন দিতে চাই, যাতে কোনো ধরনের কারচুপি না হয়। আমাদের এমন নেতা আসুক যে দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করবে, জনগণকে ভালোবাসবে। ঢাকা 19 নির্বাচনী আসনে বড় একটি ফ্যাক্টর নারী ভোটার। 7.5 লাখ ভোটারের মধ্যে এই আসনে নারী ভোটারের সংখ্যা 3,67,000। ফলে এই নির্বাচনকে সামনে রেখে তারাও ভাবছেন ভিন্নভাবে। বিশেষ করে তরুণ ভোটাররা চাইছেন জীবনের নিরাপত্তা, ঘুষ দুর্নীতিমুক্ত বলিষ্ঠ নেতৃত্ব এবং রাজনীতিমুক্ত শিক্ষার পরিবেশ। কে রাজনীতিতে আসবে, কে ক্ষমতা আসবে, কে কার আগে যাবে, এটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা চাচ্ছি যে এটা না হয়ে একজন সুষ্ঠু নেতা যেন আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। এখন আমরা রাস্তাঘাটে বা যান চলাচলে যে ভুক্তভোগী হই, সেই জিনিসটা সম্পর্কে যেন আমাদের পরবর্তী নেতৃবৃন্দ এই দিকটা
লক্ষ্য রাখে। আমাদের দেশে চাবো সুষ্ঠু একটা নেতা আসুক যারা আমাদের চিকিৎসাটা সুনিশ্চিত করে এবং শিক্ষার ক্ষেত্রটা আরো একটু ডেভেলপমেন্ট করতে পারে। রাষ্ট্রীয় অন্যায় অবিচার দূর করে যারা সুশাসন প্রতিষ্ঠা করবে তারাই আগামী দিনে নেতৃত্বে আসবে, এমনটাই মনে করছেন শিক্ষকরা। তারা বলছেন, নারীর সম্মান নিয়ে বাঁচতে পারার পরিবেশ সৃষ্টি করতে হবে জনপ্রতিনিধিদের। পাশাপাশি নারীদের নিরাপদ কর্মপরিবেশ ও কর্মসংস্থান বাড়ানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা প্রয়োজন বলেও মনে করেন তারা। আমরা এমন নেতৃত্ব চাই যারা সুশাসন নিশ্চিত করবে, আর যারা তরুণদের মেধাকে কাজে লাগাবে, যারা রাষ্ট্র থেকে সকল প্রকার অন্যায় জুলুম অবিচার দূর করবে, আমাদের দেশকে একটা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত দেশ করতে পারবেন। আর শিক্ষক হিসাবে আমি বলবো যে শিক্ষার পরিবেশটা নিশ্চিত করবে। এবারে নির্বাচনে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে চান সাভারের নারী ভোটাররা। তারা মনে করেন এর মধ্য দিয়েই হবে পরিবর্তনের সূচনা। মনিরা কাজুরি, ৭১। স্বাধীনতার ৫৪ বছর পর প্রথমবারের মতো ইতালি প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। ২.৫ লাখ প্রবাসী বাংলাদেশি দেশটিতে বাস করলেও এবার ভোটার হয়েছেন প্রায় ২৪,০০০। প্রবাসীদের চাওয়া পাওয়া ও প্রাপ্তির প্রথম পর্বের বিস্তারিত দেখুন লাবণ্য চৌধুরীর রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতালি প্রবাসী বাংলাদেশিরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের এই সুযোগ পেয়ে দারুণভাবে উচ্ছ্বাসিত। প্রবাসীরা বলছেন, বিদেশে দেশের রাজনীতির চর্চা থাকলেও ছিল না ভোটের অধিকার। আমরা যারা প্রবাসীরা আছি, আমরা এতদিন এখানে রাজনীতি করতাম সত্য বা সমর্থন করতাম, কিন্তু আমাদের কোনো অধিকার ছিল না। কিন্তু আজ বর্তমান সরকার আমাদের সেই অধিকার দিয়েছেন। আমরা আশা করব আমাদের অধিকার স্থাপন করার চেষ্টা করব এবং এর মাধ্যমে আমরা সুস্থ রাজনীতি প্রচার করার চেষ্টা করব। আগামী দিন যে সরকার গঠন হবে বাংলাদেশে নির্বাচনমুখী এবং জনগণের ভোটের মাধ্যমে, সে এই সরকার যেন প্রবাসীদের দুঃখ দুর্দশা লাঘবে কাজ করে। নির্বাচিত প্রতিনিধি প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করবে, বন্ধ করবে এয়ারপোর্টে হয়রানি সহ প্রবাসীদের ডকুমেন্ট সংক্রান্ত জটিলতা নিরসন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরো বেশি দৃশ্যমান ভূমিকা রাখার দাবি এই প্রবাসীদের। প্রবাসীদের অন্যতম দাবি ডকুমেন্ট সংক্রান্ত যেই কাজগুলো আছে এগুলোকে আরো সহজকরণ। আমরা আশা করব যে আমাদের প্রবাসীদের জন্য তারা যেন সুদৃঢ় কোনো একটি পদক্ষেপ নেয়। তবে ২.৫ লক্ষ প্রবাসীদের বসবাস এই ইতালিতে হলেও ভোটারের সংখ্যা প্রায় ২৪,০০০। এই বিষয়ে বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নূর আলম সিদ্দিকী বাচ্চু বলেন, এনআইডি সংশোধনে জটিলতা নিরসন ও স্বল্প সময়ের মধ্যে এনআইডি প্রাপ্তির কার্যক্রম সুসম্পন্ন হলে ভোটারের সংখ্যা আরও বৃদ্ধি হতো। তিনি আগামী সরকারকে এই বিষয়ে বিশেষ দৃষ্টি রাখার আহ্বান জানান। এনআইডির যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেই সমস্যাটা প্রবাসীদের জন্য আরেকটু সহজ করা উচিত। আশা করি আগামী নির্বাচিত একটি সরকার বিদেশিদের এই বিষয়গুলো সুন্দরভাবে পর্যবেক্ষণ। লাবণ্য চৌধুরী, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।